কেজি আলু কিনতে গেলে লাগে 50 টাকা। আগের মনে হয় আয় নাই, করোনা আসছে প্রত্যেক আয় তো সবাই এমনি কম, কিন্তু ব্যয় তো আর কমাইতে পারতেছি না। আমার কষ্টটা আমি পাচ্ছি, আমি 5 টাকা বেতন পাই আর 60 টাকা আমার খরচ হয়। জীবনযুদ্ধে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা আয় কমার সাথে বেড়েছে ব্যয়ও। 30 টাকা কেজি দরে আলু বিক্রির নির্দেশনা, আপত্তি ব্যবসায়ীদের। 90% ভোটার না আসায় হতাশ বিশেষজ্ঞরা। উপনির্বাচন বাতিলের দাবি বিএনপি। সরকারকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র বলছে আওয়ামী লীগ। রায়হান হত্যার বিচার বিভাগীয় তদন্ত চায় পরিবার। এসআই আকবরকে গ্রেফতারের আলটিমেটাম। নোয়াখালীতে 3 মামলায় আসামি দেলোয়ার রিমান্ড। স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হতে হবে, শেখ রাসেলের জন্মবার্ষিকীতে আহ্বান প্রধানমন্ত্রীর। করোনায় 5 মাসে দেশের সর্বনিম্ন মৃত্যু। 1 লাখ রোহিঙ্গার জন্য প্রস্তুত ভাষাঞ্চর। 3000 কোটি টাকার প্রকল্পে থাকছে সব সুযোগ সুবিধা, সম্ভব সবাইকে স্থানান্তর। ঝুলে থাকা তার অপসারণে দ্বন্দ্বের অবসান, সময় বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি। নভেম্বরের মধ্যে মাটির নিচে নেবে সেবা প্রতিষ্ঠানগুলো। এবং ডেমোক্রেটরা জয়ী হলে মার্কিন অর্থনীতি ধ্বংস হয়ে যাবে মন্তব্য ট্রাম্পের। প্রেসিডেন্টের বিরুদ্ধে ওয়াশিংটনে নারীদের বিক্ষোভ সমাবেশ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। করোনা আতঙ্ক অনেকটা কেটে গেলেও নতুন আতঙ্ক এখন নিত্য পণ্যের দাম ঘিরে। যে সময় আয় কমেছে প্রায় সব শ্রেণী পেশার মানুষের, তখন নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। নিম্ন কিংবা মধ্যবিত্ত মানুষের বেশিরভাগেরই এখন চলতে হচ্ছে ধার দেনায়। এই বাস্তবতায় বাজার নিয়ন্ত্রণের সাথে ক্ষুদ্র ঋণ দিয়ে কম আয়ের মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদের রিপোর্ট। রাজধানীর অলিগলিতে দুধ বিক্রি করে সংসার চালান মোহাম্মদ চান মিয়া। করোনা মহামারীর ধাক্কায় বিক্রি কমেছে তার, অর্ধেকই নেমেছে আয়। তবে তার পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বাড়ায় খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। ফলে কোথায় গিয়ে দাঁড়াবেন তার পথ খুঁজে পাচ্ছেন না তিনি। 1 কেজি আলু কিনতে গেলে লাগে 50 টাকা। আগের মনে হয় আয় নাই, করোনা আসছে প্রত্যেক আয় তো সবাই এমনি কম, কিন্তু ব্যয় তো আর কমাইতে পারতেছি না। কিছুদিন দেখলাম গাড়ি দিয়ে পেঁয়াজ বেচলো 30 টাকা কেজি, 2 দিন বেচতে আর বেচা না। তো সরকার তো আসলে আশ্বাস দেয়, কিন্তু কোনো কাজ হয় না। শুধু চান মিয়া নয়, সরকারি হিসেবেই এমন অস্বস্তিতে এখন দেশের প্রায় 4 কোটি নিম্নআয়ের মানুষ। করোনা মহামারী যাদেরকে ফেলেছে চরম অনিশ্চয়তায়। জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকার চেষ্টারত মানুষগুলোর জন্য মরার উপর খাড়ার ঘা নিয়ে এসেছে নিত্যপণ্যের বাড়তি দাম। আমার কষ্টটা আমি পাচ্ছি, আমি 5 টাকা বেতন পাই আর 60 টাকা আমার খরচ হয়। আমার 2 টাকা তো গ্যাপ থাকে, প্রতি মাসে আমার গ্যাপ থাকে, প্রতি মাসে 2000, 3000, 4000 টাকা গ্যাপ থাকে। আমার স্যালারি চাইতেও গ্যাপ থাকে, আমি কিভাবে চলবো? রাজধানীর রাজপথে গাড়ির চাকা ঘুরছে স্বাভাবিক নিয়মেই, কেটে যাচ্ছে সময়ও। মানুষের চলাফেরা দেখেও বোঝার উপায় নেই কতটা অস্বস্তিতে তারা। তবে আয় ব্যয়ের সমীকরণ কে মেলাবে তাদের? যে পরিমাণ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি এর সাথে তাল মিলে চলতে আমরা অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছি। বেতন কমে গেছে যার কারণে, এবং তারপরেও আবার দ্রব্যমূল্য বৃদ্ধির দাম বা বৃদ্ধি এর কারণে আমরা পারতেছি না। করোনার পর স্বাস্থ্য খাতেও ব্যয় বেড়েছে সাধারণ মানুষের। বাধ্য হয়ে অনেকে ছেড়েছেন শহর। বিআইডিএস এর গবেষক ডক্টর নাজনীনের মতে জরুরিভাবে ক্ষুদ্র ঋণ দিতে হবে নিম্ন ও মধ্যবিত্তদের। একদিকে আয়ের সংস্থান কম, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই উভয়ে মিলে শ্রমজীবী মানুষ পড়েছেন সংকটে। 5,000, 10,000, 20,000 এরকম টাকা খুব অল্প সময়ের জন্য ঋণের ক্ষেত্রে কোনো ব্যবস্থায় যেতে পারি কিনা, সেটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হোক, কিংবা 2-1টি ব্যাংক কিন্তু ইতোমধ্যে অতি অল্প ঋণের জন্য তাদের আলাদা করে একটা ব্যবস্থা রেখেছেন। পাশাপাশি বেকারদের জন্য কর্মসংস্থান করার উপর জোর দিচ্ছেন গবেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। চলতি সপ্তাহের মধ্যে আলু কিনে 25 টাকা দরে বিক্রি করবে টিসিবি। আর সরকার নির্ধারিত 30 টাকা দরে খুচরা পর্যায়ে আলু বিক্রি করতে হবে ব্যবসায়ীদের। এমন নির্দেশনা দিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। সচিবালয়ে কোল্ড স্টোরেজ মালিক ও আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, বাজারে এবার কঠোর তদারকি চলবে।
তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন তানজিম মেহেদি। কিছুদিন ধরে সবজির বাজারে আগুন, সবকিছুর দাম নাগালের বাইরে। আলুর দামও অস্বাভাবিক বেড়েছে। বন্যার কারণে ফসলহানি আর সবজি উৎপাদন না হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে বলে দাবি সরকার ও ব্যবসায়ীদের। এমন বাস্তবতায় কোল্ড স্টোরেজ মালিক ও আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্য মন্ত্রী। ঘণ্টাখানেক ধরে চলা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে মূল্য নির্ধারণ করে দিয়েছে সেটা বাস্তবায়নে কাজ করবে মন্ত্রণালয়। হয়তো এই সপ্তাহের মধ্যে শেষের দিকে টিসিবি আলু বাদ নিয়ে বাজারে নামবে, সেটার দামও আমরা 25 টাকায় বিক্রি করব। বাজারে যেটা 30 টাকা মিনিমাম ধরা হয়েছে তার থেকেও 5 টাকা কম দরে আমরা সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। সরকারের বেঁধে দেওয়া মূল্য নিয়ে আপত্তি আছে ব্যবসায়ীদের, যদিও স্বীকার করছেন আলুর বর্তমান দাম অস্বাভাবিক। এটা বিক্রি হওয়া উচিত 35 থেকে 40 টাকা। কৃষক যাতে আগামীতে আলু চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়, ব্যবসায়ীরা যেন আলু রাখতে উৎসাহিত হয়, এই বিষয়টা নিয়ে সার্বিক বিবেচনা করবে, এইটাই আশা করি আর কি। তবে বাজারের বাস্তবতায় ব্যবসায়ীদের আপত্তি প্রসঙ্গেও কথা বলেন বাণিজ্য মন্ত্রী। সাবমিশন থাকে, সেটা ওনারা বলেছেন কিছুটা, সেটা আগামী 2 দিনের মধ্যে কৃষি বিপণন অধিদপ্তরের সাথে কথা বলবেন তারা, বলে ওইখানে যদি কোনো কারেকশন দরকার পড়ে, যদি দুই পক্ষই সহমত পোষণ করে যে না, দেয়ার শুড বি স্কোপ ফর কনসিডারেশন, সেটা দিলে আমরা তখন যদি আমাদের কাগজ পাঠাই তাহলে সেটা আমরাও কারেক্ট করে দেব। বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করলে সংকট কেটে যাবে বলে আশা বাণিজ্য মন্ত্রীর। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। অব্যাহত রয়েছে ভোটের প্রতি ভোটারদের অনীহা। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনেও মিলেছে সেই চিত্র। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, কম ভোট পড়ার হার হতাশা এবং দুঃখজনক। তাদের মতে নির্বাচন ও নির্বাচন কমিশনের উপর আস্থাহীনতার কারণে ভোটাররা ভোটদানে বিরত থাকছেন। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। 2018 জাতীয় নির্বাচনের পর থেকে প্রায় সব নির্বাচন ও উপনির্বাচনে ভোটার উপস্থিতি নগণ্য। ঢাকা 5 ও নওগাঁ 6-2 আসনের উপনির্বাচনে ভোটের চিত্র ছিল প্রায় একই রকম। প্রায় ভোটার শূন্য ছিল ঢাকা 5 আসনের উপনির্বাচন। সেই তুলনায় নওগাঁয় ভোটের উপস্থিতি ছিল কিছুটা বেশি। এখন বাজে হচ্ছে আপনার 11টা 23, মানে 2.5 ঘন্টা পার হয়ে গেছে, আমি ভোটার পাইছি একজন। অথচ 2 আসনেই 2 প্রধান প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ ও বিএনপি অংশগ্রহণ করেছে। 2 আসনের উপনির্বাচনে মোট 9 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশগ্রহণ করলেও এত কম ভোট পড়ার হারকে দুঃখজনক বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। এর জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করছেন তারা। নির্বাচন কমিশনের আস্থা নেই, নির্বাচনের আস্থা নেই। ভোটের মাধ্যমে তো জনগণের সম্মতি প্রতিষ্ঠিত হওয়ার কথা। গণতন্ত্র হলো জনগণের সম্মতির শাসন, কিন্তু মানুষ যখন ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলে, গণতন্ত্র কার্যকর হয় না। তো এটা আমাদের এই নির্বাচন কমিশনে দায়ী এই অবস্থা সৃষ্টি করার জন্য। মানুষের মনে আস্থাহীনতা বিরাজ করছে, এই 10% এটাই প্রমাণ করে নির্বাচন কমিশন তার আস্থার জায়গায় নেই। মানুষ বিশ্বাস করে না যে তার অধীনে একটা ভালো নির্বাচন হবে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে না পারলে ভোট পড়ার হার বাড়বে না। একই সঙ্গে নতুন করে নির্বাচন ব্যবস্থাকে সাজাতে নির্বাচন কমিশনকেই মূল ভূমিকা পালন করতে হবে। স্ট্র্যাটেজিটা একটু দীর্ঘমেয়াদী হতে হবে। আপনার কমিশনকে আবার ঢালাওভাবে গুছানো, কমিশনকে আবার ট্র্যাকে আনা, আমাদের কনস্টিটিউশনাল যে জায়গাগুলো দুর্বল হয়ে গেছে সেই জায়গাগুলোতে কমিটমেন্ট তৈরি করা। ভোটের ওপর আস্থা বাড়াতে রাজনৈতিক দলগুলোকেও কাজ করতে হবে বলে জানান নির্বাচন বিশেষজ্ঞরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে ভোটারের আগ্রহ না থাকা নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছে আওয়ামী লীগ ও বিএনপি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নামমাত্র অংশ নিচ্ছে বিএনপি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন মন্তব্যের বিপরীতে পুনর্নির্বাচন দাবি করে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন রিশাদ হাসান। শনিবার অনুষ্ঠিত হয় ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন। নওগাঁয় কিছুটা ভোটার উপস্থিতি দেখা গেলেও ঢাকা 5 আসনের উপনির্বাচন ছিল প্রায় ভোটার শূন্য। খোদ নির্বাচন কমিশন বলছে, ঢাকা 5 আসনের উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি মাত্র 10.43%। এছাড়াও
পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও করেছেন বিএনপি প্রার্থী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি শুধু নামমাত্র নির্বাচনে অংশ নিচ্ছে। তারা নির্বাচন আসলে করার জন্য করেনি, জয়ের জন্য করেনি। তারা নির্বাচনে অংশ নিয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে। এটাই হলো তাদের কাজ। এদিকে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে দেশব্যাপী 2 দিনের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আগামী 19 অক্টোবর 2020 সোমবার সারা দেশে মহানগর ও জেলা সদরে এবং 20 অক্টোবর 2020 মঙ্গলবার থানা উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি দেওয়া হলো। দাবি মেনে না নেওয়া হলে এই আন্দোলন আরো জোরদার করা হবে বলেও জানান তিনি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবরকে 72 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানালেন রায়হানের মা। রোববার সংবাদ সম্মেলনে এই হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি করা হয়। মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন রায়হানের স্বজন ও এলাকাবাসী। সৈয়দ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সীমান্তে রেড অ্যালার্ট জারি আছে, মাঠে কাজ করছে একাধিক টিম। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ ও র্যাব এক প্রকার হন্যে হয়ে খুঁজছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে। তার লাপাত্তা হওয়াই এখন রায়হান হত্যা মামলায় সবচেয়ে আলোচিত বিষয়। রোববার সিলেটের আখালিয়ায় সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে সেই আকবরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানালেন রায়হানের মা। এ সময় 72 ঘন্টার মধ্যে আকবর ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের আলটিমেটাম দেন তিনি। আমার কাছে আর যুগ মনে হচ্ছে, আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখন পর্যন্ত যে 4 জন সাসপেন্ড করছেন তারা, এই 4 জনকে তারা তাদের কাছে এখনো রেখে জামাই আদর করতেছেন। এখন পর্যন্ত তারা কোর্টের মাধ্যমে আদালতে দেন না, এখনো কেন তারা রিমান্ডে আনেন না। এছাড়া এই হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন এলাকাবাসী ও স্বজনরা। রায়হানের হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে আমরা ইতিমধ্যে সিলেট মাননীয় জেলা প্রশাসক মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। গেল 10 অক্টোবর রাতে রায়হান উদ্দিনকে আটক করে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্তরা। সে রাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে ফাঁড়িতেই তার মৃত্যু হয় বলে শনিবার ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় 3 মামলায় প্রধান আসামি দেলোয়ার হোসেনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দেলোয়ারকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মাশফিকুল হকের আদালতে উপস্থাপন করে ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা 3 মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 17 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে 3 মামলায় মোট 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে ধর্ষণ মামলায় 5 দিন, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় 1 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। একই আদালতের বিচারক 2018 সালে একলাশপুরে সংগঠিত ডাবল মার্ডার মামলা সহ 2 মামলায় দেলোয়ার হোসেনকে অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। করোনা পরিস্থিতিতে স্কুল খোলার আগ পর্যন্ত শিশুদের ঘরে বসেই লেখাপড়া এবং খেলাধুলায় ব্যস্ত রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি করোনা মোকাবেলায় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতেও শিশুসহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের 56তম জন্মবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সোহালি জয়। ফুল হয়ে ফোটার আগে কুড়িতেই ঝরে পড়া এক শিশুর নাম শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই। ঘাতকদের নির্মম বুলেটে শহীদ এ ভাইয়ের জন্মদিনে তাকে স্মরণ করতে গিয়ে বাষ্পরুদ্ধ হয়ে পড়েন শেখ হাসিনা। একটি ফুল কুড়িতেই শেষ হয়ে যায় আর তা ফুটতে পারেনি। শিশুকাল থেকেই বাবার সান্নিধ্য না পাওয়া রাসেলের প্রতি পরিবারের সবার মমতা ছিল একটু বেশি। উল্লেখ করেন বড় বোন শেখ হাসিনা। বলেন ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে কাজ করার আগ্রহ ছিল রাসেলের। যখন আমরা গ্রামে বেড়াতে যেতাম
গ্রামের যত ছোট ছোট শিশু তার বয়সী সবাইকে সে একত্রিত করত এবং তাদেরকে দেশে প্যারেড করাতো। আর শুধু প্যারেড করে খালি হাতে ফেরাতো না, তার হাতে আমার চাচা বিশেষ করে শেখ আবু নাসের, উনি ওকে টাকা দিত, সবাইকে 1 টাকা করে একটা বান্ডিল দিত, সেই প্রত্যেকে যারা প্যারেড করতো তাকে সে টাকা দিত আর তাদের জন্য কাপড় চোপড় কিনে দিতে হতো। স্মৃতিচারণের এক পর্যায়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে চলমান করোনা প্রসঙ্গ। মহামারীতে শিশুদের নিরাপদে রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যেগুলো শিশুর জন্য খুব কষ্টকর, কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না। তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যে হোক ঘরে বসে পড়াশোনা করা এবং সেই সাথে সাথে নিজেদের যার কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেখ রাসেলের মুরাল এবং স্মৃতির পাতায় শেখ রাসেল গ্রন্থের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ বিতরণ করেন তিনি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। এর মৃত্যু গেল 5 মাসের মধ্যে সর্বনিম্ন। আর এ পর্যন্ত মোট প্রাণহানি 5,660 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,866টি। নতুন করে করোনা শনাক্ত 1,274। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,88,569। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,674 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,03,972 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এসব তথ্য জানানো হয়। এদিকে করোনা ভাইরাসে বিশ্বজুড়ে একদিনে মৃত্যু হয়েছে আরও 5,500-এর বেশি মানুষের। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 3,72,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা 4 কোটি ছাড়ালো, আর মোট মৃত্যু ছাড়িয়েছে 11,14,000। ব্রিটেনের একদিনে 16,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত আর মৃত্যুর অবস্থানে এখনও শীর্ষে ভারত। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন 2,98,00,000-এর বেশি মানুষ। স্বাধীনতার 50 বছর পূর্তিতে আগামী বছরের 17 বা 26 মার্চ বাংলাদেশ সফরে আসতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাই স্বামীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান, আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর সাধারণ মানুষের কথা বিবেচনা করে সড়ক ও রেলপথ খুলে দিতে ভারতকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। 50 বছর পূর্তি উৎসব, সেখানে আবার দুটো বড় ডেট আমাদের, 17 মার্চ 2021 এবং 26শে মার্চ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তো তখন 2021 এবং 26শে মার্চ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তো তখন উই নিড আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে চাই আমরা বাংলাদেশে আসতে ওই সময়ে, বিকজ আমাদের বিজয় ভারতেরও বিজয়। সো উই শুড সেলিব্রেট ইট টুগেদার অ্যান্ড দে এগ্রিড টু ডু ইট টুগেদার। শুধু বাংলাদেশে আমরা এই সেলিব্রেট করব না, ভারত আমাদের সাথে একযুগে অন্যান্য ক্যাপিটালে যেখানে হবে ওগুলোতেও একসাথে অবজার্ভ করবে। আরেকটা ইস্যু আমার খুব ক্লোজ ইস্যু, থাকার জন্য পাকা দালান ঘর আলোকিত করতে সৌরবিদ্যুৎ, চুলা জ্বালাতে বায়োগ্যাস, আরও আছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা, পয় নিষ্কাশন ব্যবস্থা, এমনকি মোবাইল নেটওয়ার্কও। সব মিলিয়ে জীবন ধারণের আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে 1 লাখ রোহিঙ্গাকে গ্রহণ করতে প্রস্তুত নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাষাঞ্চল। রোহিঙ্গাদের জন্য পরিকল্পিত এই আশ্রয়ন প্রকল্প নিয়ে শেখ জালালের ক্যামেরায় লাকমিনা জাসমিন সোমার 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। মেঘনা আর বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা এক চরের বুক জুড়ে গাঢ় সবুজের মাঝে মাথা তুলে দাঁড়িয়েছে লাল ও সাদা রঙের দালানগুলো, যার আঙিনা জুড়ে এখন নীরব অপেক্ষা, জানালায় নতুন সূর্যের উকিঝুঁকি।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নির্মাণ করা হয়েছে এই ঘরবাড়ি। এর জন্য প্রকল্পটিতে খরচ হয়েছে প্রায় ৩,০৯৫ কোটি টাকা। এক রুমে 4 জনের থাকার মতো দোতলা বেড, এমন 16টি রুম, নারী পুরুষের জন্য আলাদা গোসলখানা, টয়লেট ও রান্নাঘর নিয়ে বানানো হয়েছে এক একটি বাড়ি। আর এমন 12টি বাড়ি নিয়ে এক একটি পাড়া বা ক্লাস্টার। পুরো প্রকল্পে মোট 120টি ক্লাস্টার, প্রতিটি ক্লাস্টারে একটি করে 4তলা সাইক্লোন সেন্টার। এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতে পাকা রাস্তাঘাট, রাস্তার পাশেই চোখে পড়ছে অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম এবং সারি সারি সৌর বিদ্যুতের খুঁটি। 2টি 4তলা ভবন রাখা হয়েছে 20 শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য। রোহিঙ্গা শিশুদের শিক্ষা দীক্ষায় রাখা হয়েছে 2টি 4তলা স্কুল, 3টি 4তলা মসজিদ, 2টি এতিমখানা ও একটি ডে কেয়ার সেন্টার। 1 লক্ষ রোহিঙ্গার 3 মাসের খাদ্য মজুত রাখা যাবে এখানে তৈরি 4টি ওয়্যার হাউসে। একটি শীততাপ নিয়ন্ত্রিত ভবন তৈরি হয়েছে জাতিসংঘ প্রতিনিধিদের অফিস ও বাসস্থানের জন্য। ভিআইপি দর্শনার্থীদের জন্য বানানো হয়েছে একটি নান্দনিক ডুপ্লেক্স ভবন। প্রকল্প পরিচালক জানান 13,000 একর আয়তনের এই বিশাল চরের মাত্র 700 একর জমির চারপাশে বাঁধ দিয়ে 432 একরের উপর প্রকল্পটি নির্মিত হয়েছে। আরও 932 একর ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য রাখা হয়েছে, যেখানে চাইলে 10 লাখ রোহিঙ্গাকেও স্থানান্তর করা সম্ভব। বর্ধিত প্রকল্পের মধ্যে আমাদের বাইরে একটা স্থান নির্ধারণ করা হয়েছে, যেখানে আপনার অলমোস্ট 3 স্টারের কনসেপ্টের সুইমিং পুল সহ একটা স্থাপনা তৈরি করার পরিকল্পনা আছে। বাট যদি ইউএন আসা শুরু করে তখন আমরা কাজটা শুরু করব। কক্সবাজারের পাহাড়কে একটু স্বস্তি দিতে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরুর উপরই নির্ভর করছে এই প্রকল্পের সাফল্য। থাকার জন্য পাকা দালান থেকে শুরু করে জীবনযাপনের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে 1 লাখ রোহিঙ্গাকে গ্রহণ করতে প্রস্তুত ভাষাঞ্চর। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গারা এখানে আসলে কক্সবাজারের চেয়ে আরও কয়েক গুণ সুযোগ সুবিধা নিয়েই এখানে বসবাস করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে যত দ্রুত সম্ভব তাদেরকে এখানে স্থানান্তর করতে চায় বাংলাদেশ সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ভাষাঞ্চর, নোয়াখালী। সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সংবাদ প্রচারের ক্ষেত্রে বিভিন্ন অংশে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত এক আবেদনের উপর শুনানি নিয়ে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারের সময় বিভিন্ন অংশে বাণিজ্যিক কোম্পানির স্পন্সর করা বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করে 2019 সালের 6 মে আদেশ দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়। আগামী নভেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির সব ঝুলন্ত তার সেবাদাতারা নিজ উদ্যোগে অপসারিত করবেন, এমন সমঝোতায় আপাতত তার কাটার অভিযান স্থগিত করা হয়েছে। রোববার ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে আইএসপিএবি এবং কোয়াবের প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আর সোমবার থেকে পাইলট প্রকল্প হিসেবে ধানমন্ডি থেকে ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হবে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝুলন্ত তার কাটার অভিযানের প্রতিবাদে 18 অক্টোবর থেকে ইন্টারনেট ও টিভি কেবল সেবা 3 ঘন্টা করে বন্ধ রাখার ঘোষণা দেয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি ও কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব নেতারা। পরে ইন্টারনেট ব্যবসায়ী ও কেবল অপারেটরদের চাপের মুখে রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে সংগঠন দুটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র শেখ ফজলে নূর তাপস। আমরা যেহেতু একমত পোষণ করেছি, এখন তো ধর্মঘটের প্রশ্ন আসছে না। প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো মাটির নিচ দিয়ে তার নিতে রাজি হয়েছেন। সংগঠন দুটি নেতাদের সাথে এমন সমঝোতার বিষয়ে সাংবাদিকদের জানান শেখ ফজলে নূর তাপস। আমাদের এই প্রাণের ঢাকাকে সুন্দর ঢাকা হিসেবে পরিণত করতে চাই এবং আমরা যৌথভাবে কাজ করলে সেটা সম্ভব। এ সময় মেয়র আরও জানান, সেবাদাতা প্রতিষ্ঠান নিজ খরচ ও তত্ত্বাবধানে কেবল মাটির নিচ দিয়ে গ্রাহকের কাছে পৌঁছে দেবেন। এই ক্ষেত্রে খোরাখুরি সহ অবকাঠামো সংস্কারে সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে সিটি কর্পোরেশন কোনো ফি নেবে না।
সেই প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। এ সময় কেবল অপসারণ করার বেঁধে দেওয়া সময়ে সুষ্ঠুভাবে কাজটি সম্পন্ন করার চ্যালেঞ্জের কথা জানান আইএসপিএবির সভাপতি। আমাদের মেন অবজেক্টিভ হচ্ছিল গিয়ে দেশের জনগণকে সুন্দর একটা শহর এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিসটা এনশিওর করা। ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে সংযোগের কাজটি সোমবার ধানমন্ডি থেকে শুরু করার পরিকল্পনার কথা জানান কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি। আমরা প্রথমে ধানমন্ডি যে 7 মসজিদ রোড যেটা আছে সেখান থেকে আমরা শুরু করব কাজটা। আমরা প্রথমে যেটা করব যে নিচে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করব, বিকল্প ডাইভার্টটা আগে তৈরি করব। তৈরি করার পরে আমরা যেন গ্রাহকদের কোনো ভোগান্তি বা সমস্যার সম্মুখীন না হয়। বৈঠক শেষে নগর ভবনের সামনে জড়ো হওয়া ক্যাবেল ও ইন্টারনেট সেবাদাতাদের আশ্বস্ত করেন ডিএসসিসি মেয়র। ব্যবসায়ীরাও এ সময় মেয়রকে সব রকমের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠা বার্ষিকীতে বড় কোনো আয়োজন এড়িয়ে এবছর প্রয়াত সিনিয়র সাংবাদিকদের স্মরণ করল জাতীয় প্রেস ক্লাব। রোববার প্রেস ক্লাবের 66তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রয়াত 18 সিনিয়র সাংবাদিকের স্মরণে এক শোক সভার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলেও করোনার কারণে এবছর পরিস্থিতি কিছুটা ভিন্ন। করোনা ও নানা কারণে মারা যাওয়া 18 সিনিয়র সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানাতেই জাতীয় প্রেস ক্লাব আয়োজন করে এই শোক সভার। প্রচন্ডভাবে ভালোবাসতেন প্রেস ক্লাবকে, আপনাদেরকে কোনো আত্মীয় স্বজনকেও এত ভালোবাসেন না। এ সময় দেশের সাংবাদিকতা জগতে তাদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন সিনিয়র সাংবাদিকরা। অনেক সিনিয়র সদস্য ছিলেন, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি। তারা অনুকরণীয়, অনুসরণীয়। করোনার কারণে মারা যাওয়াদের জানাজা জাতীয় প্রেস ক্লাবের মাটিতে করা সম্ভব হয়নি, এ নিয়ে আক্ষেপ জানান সবাই। প্রতিশ্রুতি দেন প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানোর। তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা, এবং একটি কথাই শুধু বলবো, তারা আমাদের মাঝে নেই, কিন্তু আপনারা পরিবারের সদস্যরা জাতীয় প্রেস ক্লাবকে মনে করবেন আপনাদেরই প্রেস ক্লাব। এই ক্লাব যেমন তাদের সেকেন্ড হোম, আমরাও তাদের একই পরিবারের সদস্য মনে করি। আমরা আপনাদের পাশে আছি, যে কোনো আপদে বিপদে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। করোনার পরিবর্তিত পরিস্থিতিতে এবারে জাতীয় প্রেস ক্লাবের 66তম প্রতিষ্ঠা বার্ষিকীতে থাকছে না বড় কোনো আয়োজন। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম। ঢাকার পুঁজি বাজারের প্রধান সূচক ডিএসইএক্স গত দিনের চেয়ে 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4877 পয়েন্টে। লেনদেনে সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার মূল্য। লেনদেন হওয়া 356টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ভেতর দাম বেড়েছে 113টির, কমেছে 196টির এবং অপরিবর্তিত ছিল 47টির। লেনদেন শেষে হাত বদল হয়েছে প্রায় 657 কোটি 30 লাখ টাকা। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। বামপন্থী ডেমোক্রেটিক পার্টি জয়ী হলে মার্কিন অর্থনীতি ধ্বংস করে দেবে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মিশিগান এবং উইসকনসিনে অনুষ্ঠিত আলাদা দুটি র্যালিতে এই অভিযোগ করেন তিনি। এ সময় ট্রাম্প বামপন্থী দলটির বিভিন্ন নীতি সমালোচনা করে বলেন, ডেমোক্রেটিক দলটির সবকিছুই মার্কিনীদের স্বার্থ বিরোধী। জরিপ যাই আসুক, তিনি বিশ্বাস করেন 2016 সালের মতো এবারও জয় পাবে রিপাবলিকানরা। একই দিন পেনসিলভেনিয়ায় প্রচারণা চালান রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স।
এদিকে শনিবার ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস প্রকাশ্যে কোনো ক্যাম্পেইন করেননি। আগামীকাল রোববার নেভাডা এবং সোমবার অ্যারিজোনায় র্যালি করার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সহ অন্যান্য বড় শহরগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কয়েক হাজার নারী। সুপ্রিম কোর্টের অভিজ্ঞ বিচারপতি রুথ বেইডার গিন্সবার্গের মতো উদারপন্থী এবং নারী অধিকার কর্মী স্থানে রক্ষণশীল বিচারক এমি কনি ব্যারেটকে বেছে নেয় শনিবার প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা। এ সময় ৩রা নভেম্বর নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতে মার্কিন নারীদের প্রতি আহ্বান জানায় বিক্ষোভকারীরা। সংবাদে আবারও বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার সংবাদ। এবারে খেলার খবর। ইরানি ফুটবলার খালেদ সাফির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে বসুন্ধরা কিংস। আসন্ন ফুটবল মৌসুম ও এএফসি কাপের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। এদিকে বার্কোসের স্থলাভিষিক্ত নতুন ফুটবলারের খোঁজে কিংস। ইতিমধ্যে ব্রাজিল, প্যারাগুয়ের উঁচু মানের ফুটবলারদের জীবন বৃত্তান্ত এখন বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টের হাতে। মাহফুজুল ইসলামের রিপোর্ট। ইরানের টপ ডিভিশনে তার খেলার অভিজ্ঞতাটা দীর্ঘ। ডিফেন্ডার খালেদ শফির ক্লাব ফুটবলের ক্যারিয়ার শুরু 2009 থেকে। দীর্ঘ সময় ইরানের বিভিন্ন ক্লাবে নিজেকে প্রমাণ করে এবার তিনি কিংসের ডেরায়। অতীতে ইরানি ফুটবলারদের বাংলাদেশের মাঠে আধিপত্যের খবর তার অজানা নয়। এখানে আসার আগে 80-র দশকে ঢাকার মাঠে খেলে যাওয়া অগ্রজ ভিজেন তাহিরির কাছ থেকে জেনে এসেছেন বাংলাদেশ সম্পর্কে। এখানে আসার আগে ভিজেন তাহিরির কাছ থেকে বাংলাদেশের ফুটবল সম্পর্কে শুনেছি। এখানে অনেক ভালো ফুটবল হয়। আমি বসুন্ধরা কিংসে এসেছি দলটাকে কিছু দিতে। তারা উঁচু মানের ক্লাব, সে ক্লাবের ফুটবলার হতে পারাটা আমার জন্য গর্বের। এদিকে খালেদ শফিকে দলে ভিড়িয়ে এশিয়ান কোটা পূরণে কিছুটা স্বস্তিতে কিংস। তবে দুশ্চিন্তা বার্কোসের না থাকাটা। ডিসেম্বরে তার চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাব ছেড়ে দিয়েছে এই আর্জেন্টাইনকে। বার্কোসের ঘটনা আমাদের হঠাৎ করেই ঘটে গেল, তো আমরা অনেকগুলো সিভি সংগ্রহ করেছি, বেশ উঁচু মানের কিছু প্লেয়ার, আর্জেন্টিনা, ব্রাজিলের প্রাক্তন জাতীয় দলের প্লেয়ার, প্লাস প্যারাগুয়ের কিছু ন্যাশনাল টিমের প্লেয়ার আছে। দেখা যাক শেষ পর্যন্ত কোনটা হয়। নভেম্বরের শুরুতেই আবারও ক্যাম্প শুরু করবে কিংস। এর আগেই সব বিদেশি রিক্রুট করার আশাবাদ ম্যানেজমেন্টের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সন্ধ্যার সংবাদ আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।